বিভিন্ন দিক থেকে যা শুনতে পাচ্ছি তাতে এটুকু মনে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটতে পারে তা হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে নানান ধরনের আলামত যা দেখতে পাচ্ছি, নানান আভাস যা পাচ্ছি, তাতে নির্বাচনের যে মাত্র কয়েক ঘন্টা আছে, 3 দিন মানে তো আমরা হিসেবটা ঘন্টায় করতে পারি, সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন আমরা একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতময় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ, যাকে অনেকে বলেন যে 111-এর কারিগরদের অন্যতম, বলতেই পারেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। যাই হোক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছেন তা অবশ্যই আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে এসেছে। সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনের নমুনা কি, সেটিও তিনি তুলে ধরেছেন। আমাদের মনে রাখা দরকার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই কোনো ধরনের ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না। তিনি বলছেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মাত্র 90 থেকে 100 ঘন্টা আগে বা 3 দিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছেন যে এখনো অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণমূলক নির্বাচন করার, তার মানে কি আমরা কিছু মিন করতে পারি? তিনি বলছেন যে এই সরকারের সময় শেষ কিছুই করতে পারেনি, তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে। এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি। দেবপ্রিয় আরও যে কথাগুলো বলেছেন তার আর সামান্য অংশ শোনায় আপনাদেরকে। তিনি বলছেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। এর আগে শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তারা একটি সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলনের বক্তব্য, মেসেজটি কী ছিল তাও নিশ্চয়ই আমরা সবাই পেয়েছি। সেখানে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক বিশ্বে, এই মন্তব্যই করা হয়েছে। সিপিডি মনে করছে যে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে। আবারও সেই প্রশ্ন করি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পার্সোনালি নিজের অবস্থান থেকে এই মন্তব্য করছেন রোববার, আর শনিবার তারই প্রতিষ্ঠান বলতে গেলে সিপিডি শনিবার এই মন্তব্য করল। আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, মানে দেশের বাইরের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। এটি যদি, মানে এটা বিভিন্নভাবে যেভাবে শোনা যাচ্ছে, যদি বিএনপি সেটি উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করার পরেও যদি এই নির্বাচনে অংশ নিয়ে থাকে, তাহলে সেটি হবে আত্মহত্যার শামিল। ওই প্রতিবেদনে ছিল যে যদি বিএনপি সত্যিই এটি উপলব্ধি করতে পারে, তাহলে তারা শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটও করতে পারে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 30শে জুনের কথা, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহই সবার অংশগ্রহণমূলক একটা জায়গা থেকে নির্বাচনটি অনুষ্ঠিত হবে।
ডক্টর দেবপ্রিয়র মতন নাগরিকরা যখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে কিছু বলেন, আমরা ধরে নিতে পারি বিশেষ কোনো আলামতের প্রেক্ষিতেই তাদের মতো মানুষেরা এই মন্তব্য করছেন। গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে, ডক্টর আলী রিয়াজের মতন কিছু মানুষ ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে এখানে খেলছেন। তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা ডিপ স্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এখানে অনেক কিছু করার চেষ্টা করছেন। এমন অভিযোগ এখন গুটি কয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা এই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিভিন্ন সেক্টরে যারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের মুখ থেকে এখন এই ধরনের কথা বেরিয়ে আসছে। এবং যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়াকে কেন্দ্র করে যা কিছু হয়ে আসছিল, সেখান থেকে সরকার পিছু হটেছে, এর আগে আমি আপনাদের জানিয়েছি। এবং শেষ মুহূর্তে এসে আরও অনেক ধরনের বিতর্কিত বিষয় রয়েছে, সম্ভবত সরকার সেগুলো সামাল দিতে পারবে না। এবং অনেকেই বলছেন এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে যায়, যা আমরা অনুমান করছি, নির্বাচন পিছিয়ে যেতে পারে, নির্বাচন নাও হতে পারে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, আমরা এখনও চাই, আমাদের আশঙ্কাগুলো সত্য জায়গায় পরিণত না হোক, এটি আমরা চাই। কিন্তু যেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে, নির্বাচন শুধু পিছিয়ে যাওয়াই নয়, এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে, তাতেও নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ বিশেষ স্বার্থান্বেষী পক্ষ, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা যে সবসময় আবার সফল হবে, নিশ্চয়ই ইতিহাস সে কথা বলে না। এই অন্তর্বর্তীকালীন পিকুলিয়ার অথর্ব সরকারের যে দম ফুরিয়ে আসছে, এটা আমি 6 মাস আগেই বলছি যে এটার দম যায় অবস্থা। এটা আইসিইউতে ভেন্টিলেশনে রেখে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী, এই দুই দল। এবং শেষ দিকে এসে জামাত ইসলামী সর্বোচ্চ লাইফ সাপোর্টে যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে। আপনারা বলবেন যে আপনি অথর্ব এবং পিকুলিয়ার কেন বলছেন? অথর্ব হলো সরকার নিজেই বলেছে। এরা যে সব আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে এসছে, এবং জাহাজের খোঁজ নিতে এসে জাহাজের চালানোর বদলে জাহাজের পার্টস পুর্স স্টিয়ারিং খুলে ফেলেছে অনেক আগে, আর পার্টস পুর্স স্ক্রু ড্রাইভার সব খুলে বিক্রি করে দিয়েছে ভাঙ্গারি দরে। বাংলাদেশে মূল্যবান যা যা আছে সব ভাঙ্গারি দরে আমেরিকার কাছে সোল্ড আউট। এবং কোথায় কি দিয়ে কি ম্যানেজ করতে হয়, এটা পুলিশ, এটা বিচার ব্যবস্থা, সবকিছু ভজে ঘটে লাগিয়েছে। এবং এটা পিকুলিয়ার হচ্ছে, এরপরেও লাজ নাই, এরপরেও বলে যে তারা দেশ চালিয়েছে, তারা নাকি সংস্কার করেছে, তারা নাকি উল্লেখযোগ্য সংস্কার করেছে। বাংলাদেশের শকুন হাসি এদের কাণ্ড কারখানা দেখে। এবং এরা যাওয়ার মুহূর্তে দেশটাকে একেবারে মানে ফুতুর বানিয়ে দেওয়ার জন্য যা যা চুক্তি সাব্যস্ত করা দরকার সেগুলো করছে। এটা যে দম ফুরিয়েছে, এটা যে মানে এখন যে কোনো মুহূর্তে খালি ইন্নালিল্লাহ বলা, এটা আমাদের বক্তব্য না। এটা বক্তব্য হচ্ছে এই যে বর্তমান যে দেশের থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে অন্যতম, তা এই সরকারের অন্যতম ওয়েল উইশার যারা চেয়েছে একটা কিছু করো বাবা, জন্মায় যেহেতু গেছো ভালো কিছু একটা করো, তাদের মধ্যে একজন দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা ছিল। অনুষ্ঠানের আয়োজক ছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস, ভালো অর্গানাইজেশন। সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা তার শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটা ভালো নির্বাচন। সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। ইন্টারেস্টিং, দেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে 50% বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং 25% বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করেন। ফলাফল প্রকাশের পর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। এখন এতদিনে এসে বলছেন, দেশের মানুষ তো বুঝে গেছে সে যে কথাটা বলে। আমি সবসময় বলেছি, ডক্টর ইউনূস যখন কিছু একটা বলবে আপনারা ধরে নিবেন এর উল্টাটা ঘটবে।
আচ্ছা, কাছের এবং কথার মিল নেই বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য যে তাদের কাজের সম্পর্কে তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। তিনি বলেন, নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। সিপিডি বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক বলা যাবে না। আমি আরেকটা বিষয় আপনাদের একটু নজর দিয়ে বলি। আমি এর আগে সংখ্যালঘু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কাকে ভোট দিবে তাদেরকে নিয়ে আমি বলেছি যে এটা হচ্ছে একেবারে যুক্তি নির্ভর তথ্য, যে সংখ্যালঘু সম্প্রদায় তারা বিএনপিকে ভোট দিবে, এবং কেন ভোট দিবে সেটা আমি আপনাদের ব্যাখ্যা করেছি। আমি শুধু একটু যোগ করতে চাই, আমি এটাও বলেছি যে সংখ্যালঘুরা বা সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগ সমর্থক, 80% আওয়ামী লীগ সমর্থক, ক্ষেত্র বিশেষে আরো বেশি। তাদের মধ্যে এবার যে ঘটনাটা ঘটবে, মানে যারা সেন্টারে যাবে, যারা ভোট সেন্টারে যাবে, তাদের সবাই ম্যাক্সিমাম, তাই ধরেন 95% বা 99% তারা বিএনপিকে ভোট দিবে। তবে এই জায়গায় সংখ্যালঘু পরিবারগুলো, এবং আমরা আমাদের আগের আলোচনাটা আমরা যখন উত্থাপন করেছি, তারপর আমরা বেশ কিছু রেসপন্স পেয়েছি। যেটা বোঝা গেল সেটা হলো, ধরেন সংখ্যালঘু পরিবার একটা আছে 5 সদস্যের, 5 জন ভোটার, 5 সদস্য না 5 জন ভোটার। তারা যে স্ট্র্যাটেজিটা করবে সেটা হচ্ছে 5 জনের মধ্যে হয়তো 2 জন সেন্টারে যাবে ভোট দিতে, ওই যে অনিরাপদ বোধ করে নিরাপদ বোধ করার জন্য, যেন তারা টার্গেট না হয়ে যায়। 5 জনের 5 জনই না গেলে ধরে নিবে এরা তো এখনো আওয়ামী লীগ, এরা ফেসিবাদ, তখন ভবিষ্যতে তাদের মূল্য দিতে হতে পারে। সেই জন্য 5 জন থেকে 2 জন তারা সেন্টারে যাবে ভোট দিবে। অনেক ক্ষেত্রে সেন্টারে যাবে না, এটা এই নিউজ শাহীর ভোটে, আওয়ামী লীগ না থাকার ভোটে এটাও সংখ্যালঘুরা করবে। তবে যারা সেন্টারে যাবে সেই অংশটার ম্যাক্সিমামই তারা বিএনপিকে ভোট দিবে। আরেকটা হলো ভয় ভীতির বিষয়টা এখানে জরুরি এই জায়গাটায়, যে তাদের ভিতরে ভয় ভীতি এটাই যে তারা যে ভোট দিবে বিএনপিকে, যদি জামাত ক্ষমতায় চলে আসে তখন তাদের কি হবে, এই দুশ্চিন্তাটা তাদের মধ্যে আছে। অনেকেই প্রশ্ন করেছেন যে পয়সা, জামাতের 2000 কোটি টাকার বাজেট, সেই বাজেট কি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কিনা। এই জায়গাটায় আমি স্পষ্ট যেটা মনে করি সেটা হলো যে পয়সা দিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ভোট কেনা যাবে, ইভেন মুসলমানদের মধ্যে ভোট কেনা যাবে, ইভেন আদিবাসীদের মধ্যে, আদিবাসী আমাদের যত জাতি গোষ্ঠী আছে তাদের ভোট কেনা যাবে, বাট সনাতন ধর্মাবলম্বীদের ভোট পয়সা দিয়ে কেনা সম্ভব হয় না।